ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যেখানে আছেন সেই জায়গা অনুযায়ী গ্রিট করার চেষ্টা করলাম। চৌধুরী কাসেদ বলছি। বেশ কিছুদিন ভিডিও ব্লগিং গত 3-4 দিন করা হয়নি, আর একটু বেশি হবে, প্রবাবলি 4-5 দিন করা হয় নাই। করেছি, আসলে ভিডিও করেছি, কিন্তু আপলোড করার আর আসলে সুযোগ, সময়, মেন্টাল অবস্থা ছিল না। কি বলবো, আসলে ভিডিও ব্লগ করব, বাট মানে এত গোলমাল চলছে গত একটা মানে অলমোস্ট 1 মাস ধরে। তার মধ্যে গত 1 সপ্তাহের ভিতরে অনেক বেশি, মানে অনেক দিন ধরেই তো ভিডিও ব্লগের মধ্যে আমি বলছি আমার বাবা মা হসপিটালে। মাঝখানে কিছুদিনের জন্য হসপিটাল থেকে বলা হলো আমার বাবাকে বাসায় নিয়ে আসা যাবে, তার যে টেন্টিংগুলো করা লাগবে। আমার বাবার তো হার্ট অ্যাটাক কারণে তাকে নিতে হলো হসপিটালে 11 তারিখে। তারপরে মোটামুটি এনজিওগ্রাম করলো 12 তারিখে। সেটা এনজিওগ্রামে দেখা গেল অনেক ভিতরে ইয়ে আছে, কী বলবে, ব্লক টক আছে, যেটা তারা বললো যে ইয়ে করা যাবে না, মানে এত ইজিলি এটা স্টেন্টিং করা যাবে না, ওপেন হার্ট সার্জারি করতে হবে। তো আব্বুর আরও অন্যান্য অনেক রকম প্রবলেম ছিল, ওগুলো তারা সব স্টেবিলাইজ করার জন্য অনেক দিন, 15 দিনের মতো থাকতো আব্বু, 14-15 দিন। 25 তারিখে আব্বুকে 20 তারিখে, 10 দিন পরে আব্বুকে 20 তারিখে ক্যাবিনে দেওয়া হলো। ক্যাবিনে দেখা গেল আব্বুর কিডনি রিলেটেড, ইউরিন রিলেটেড, মানে অনেক ধরনের ইন্টেস্টাইন রিলেটেড অনেক প্রবলেমস দেখা দিল, বিকজ ওই কিডনি গট এফেক্টেড। ওই যে এনজিওগ্রামের সময় যেই ইঙ্কটা ইউজ করে, সেই ইঙ্কটা ভিতরে গিয়ে কিডনির মধ্যে জমে গেছে, যার কারণে ক্রেটিনিন হাই হয়ে 5-6-তে চলে গেল। এটাও আমি আসলে বুঝি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে মানে এই ক্রেটিনিন হাই যদি হয়ে যায় এই এনজিওগ্রামের ইঙ্কে, তাহলে এই প্রবলেমের কথা আমি কিন্তু শুনে আসছি বেশ, মানে ডেকেডস ধরে। মানে মেডিকেল সায়েন্স, ওয়াই ইজ ইট নট এবল টু কাম আপ উইথ বেটার কাইন্ড অফ ইঙ্ক অর ডাই, যেটা ইজিলি ডিজলভ করে যাবে এবং এটা ক্রেটানিন এফেক্ট করবে না, কিডনিকে এফেক্ট করবে না। আই ডোন্ট নো হোয়াট, এটা কী জিনিস। যাই হোক, তো এখন ক্রেটানিন হাই হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি অনেক রকম কমপ্লিকেশনস দেখা দিল। তো আব্বুকে তারা কিছুদিন ক্যাবিনে রেখে তারপরে কোনো ডাক্তার এসে বলছে ক্যাথেটার লাগাতে হবে, 15 দিন ক্যাথেটার লাগানো থাকতে হবে। আবার কোনো ডাক্তার এসে হঠাৎ করে ক্যাথেটার খুলে দিচ্ছে। একজন ডাক্তার এসে বলল তাকে আরও 15 দিন যথেষ্ট অবজারভেশনে থাকতে হবে। আরেকজন ডাক্তার 2 দিনের মাথায় এসে তাকে রিলিজ করে দিল। মানে কী হচ্ছে না হচ্ছে এগুলো বলা খুব মুশকিল আসলে। যাই হোক, তারপর আব্বুকে আমরা বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার কদিন পরে তার ইন্টেস্টাইন ব্লক টক হয়ে গিয়ে আরেক ঝামেলা হলো, তাকে এমার্জেন্সিতে রাশ করা লাগলো। তারপর ইন্টেস্টাইন ক্লিনজিং, এটা সেটা নানান অনেক কিছু করা লাগলো। তারপরে সারাদিন এমার্জেন্সিতে, মানে নানান অ্যাক্টিভিটিসের পরে তাকে আবার বাসায় নিয়ে আসা হলো। বাসায় আনার 2-3 দিনের মাথায় আবার what my father experienced was a হার্ট ফেলিয়ার। হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়ার যে ডিফারেন্ট, এটা জানা ছিল না, এটা এবার বুঝতে পারলাম। হার্ট ফেলিয়ার, এটা একটু জানতে হবে হোয়াট ইজ হার্ট অ্যাটাক অ্যান্ড হোয়াট ইজ হার্ট ফেলিয়ার, ডিফারেন্সটা কী। হার্ট ফেলিয়ার ইজ বেসিক্যালি বলছে দ্য হার্ট এটা স্লো হয়ে যায়, এটা ফেল করে, ইট কান্ট পাম্প। তো এরকম একটা কিছু হলো। তারপর আব্বুর অক্সিজেন স্যাচুরেশন, বাসায় তো অ্যাটলিস্ট অক্সিমিটার টিটারগুলো তো আছে, ওখানে দেখা গেলো এটা 80, লো 80s চলে এসেছে, এটা 90 নিচে চলে আসাটাই বেশ ডেঞ্জার অ্যান্ড রিস্কি। অ্যান্ড তারপরে তাড়াতাড়ি করে আমিও গেলাম বাসায়। আব্বুকে তাড়াতাড়ি আমরা আবার হসপিটালে রাতের বেলা নিয়ে গেলাম, এমার্জেন্সিতে ভর্তি করা হলো। এমার্জেন্সি থেকে তাকে এইচডিইউ, সিসিউ 1 স্টেপ নিচে হলো এইচডিইউ, তো সেখানে এইচডিইউতে আব্বুকে নিয়ে ভর্তি করে দেওয়া হলো। অ্যান্ড মোটামুটি এটা ঘটলো স্যাটারডেতে। সো আজকে ওয়েডনেসডে, সানডে, মানডে, 4 দিন ধরে আব্বু এইচডিইউতে আছে। আজকে গতকাল থেকে কথা হচ্ছে আব্বুকে আবার ক্যাবিনে শিফট করা হবে হবে হবে। আজকে আব্বুকে ক্যাবিনে শিফট করা হলো। সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক তাল হয়েছে, ওগুলোর মধ্যে নাই বা গেলাম। বাট মানে আই ডোন্ট রিয়েলি নো, মানে আসলে আমরা খুব কনফিউজড ফিল করি, বিকজ এই আমাদেরকে মানে হসপিটাল থেকে বলা হচ্ছে যে না, এরকম আমরা রিস্ক নিতে পারবো না। তাকে আসলে ভেবেছি যে মোটামুটি প্যারামিটারগুলো স্টেবল আছে, তাকে আমরা বাসায় দিয়ে দিতে পারি।
সে বাসায় থাকবে অ্যান্ড দেন দেখা যাবে আমরা 15 দিন পরে তাকে নিয়ে এসে আমরা স্টেন্টিং করবো। মাঝখানে একবার কথা হলো যে স্টেন্টিং সম্ভবই না, আমাদের ইয়ে করতে হবে, কী বলে, উই নিড টু গো উইথ ওপেন হার্ট বাইপাস সার্জারি। কিন্তু আব্বু ইজ 79, এই যে এটা অনেক বড় রিস্ক হতে পারে, এটা সেটা অনেক ব্লাড থিনার ইউজ করা হচ্ছে যেহেতু, সুতরাং কাটাছেঁড়া করলে বিভিন্ন জায়গা থেকে রক্ত আনার জন্য গ্রাফটিং করতে গেলে দেখা যাচ্ছে এক্সেস ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে। তো এরকম অনেক কথা টথা হচ্ছে, তো যার কারণে চিন্তা করা হলো স্টেন্টিং করা হবে। এখন স্টেন্টিং করলে আবার একটা প্রবলেমের কথা বলা হচ্ছে যে তাহলে আব্বুর যেহেতু মিনিমাম 4টা স্টেন্ট লাগবে, তো এতগুলো স্টেন্ট করতে গেলে আব্বুকে মিনিমাম 2টো ব্যাচের স্টেন্টিংটা করতে হবে, এবং তাতে যে পরিমাণ ইঙ্ক এবং ডাই মানে দেয়া হবে সেটা নাকি খুব কিডনির উপর খারাপ এফেক্ট হবে। কিন্তু যেহেতু আবার দেখা গেল যে মোটামুটি 10-15 দিন পরে ক্রেটালিনটা আবার 1-2 এর মধ্যে চলে এসেছে, which means that আব্বুর কিডনি ইজ ইন নট অ্যাজ ব্যাড আ কন্ডিশন অ্যাজ প্রথমে অনেকেই বারবার করে বলছিল। সো দ্যাট মিনস যে ওকে ফাইন, আব্বুর ক্রেটালিন নামানোর এবিলিটি আছে কিডনি। আর প্রয়োজন হলে আমরা বললাম যে দরকার হলে আমরা কয়েকটা এমার্জেন্সি ডায়ালিসিস সেশন করেও কিডনিটাকে ওয়াশ আউট করে দিব, বাট লেটস নট গো উইথ ওপেন হার্ট। তো এখন স্টেন্টিং হবে। স্টেন্টিংয়ের ব্যাপারে আমাদেরকে কিন্তু বলা হলো, আজকে তো হচ্ছে 5 তারিখ, 5th of February, প্রিটি মাচ এমফেসিস দিয়ে বলা হলো যে 6-7 তারিখের ভিতরে স্টেন্টিং করে ফেলতে হবে। আমরা আমাদের অফিসের শিডিউল টিডিউল এগুলোও মানে ভাবলাম যে আচ্ছা তাহলে 2-একটা জিনিস শিডিউল করে 6 তারিখে উইল কিপ আওয়ার শিডিউল ফ্রি, স্টেন্টিং করতে হবে। এর মধ্যে আবার নতুন খবর আজকে হচ্ছে যে না, স্টেন্টিং হয়তো আবার 10-15 দিন পরে করতে হবে, যেরকম আগে বলা হচ্ছিল। তো এই জিনিসগুলো আসলে না, ইটস ভেরি কনফিউজিং, মানে কী হচ্ছে আসলে, এই এক কথা বলা হচ্ছে, ওই আরেক কথা বলা হচ্ছে, বাট মানে দ্যাটস হোয়াট সিচুয়েশন ইজ আসলে। মানে কেউ কিছু সেভাবে বলতেও পারে না, কেউ কিছু জিজ্ঞেসও করতে পারে না, কোনো এক এক সময় এক এক আনসার আসে। তো আসলে মানে কারো শরীর একবার খারাপ হলে হসপিটালে গেলে এটা অনেক ধরনের আসলে মানে কী বলবো, একটা কনফিউজিং একটা সিচুয়েশনের মধ্যে থাকা লাগে। এবং এত কিছুর ভিতরে কিন্তু গত আজকে কিন্তু 25 দিন কমপ্লিট হচ্ছে না, 26 দিন হচ্ছে যে আমার মা কিন্তু সিসিউতে, সে প্রথম থেকে সিজন সিসি 24 দিন 2 দিন সিসিউ থেকে এইচডিউতে আনা হলো, কারণ আম্মুরও অনেক রকম কমপ্লিকেশনস হচ্ছিল। এবং অ্যাট ওয়ান পয়েন্ট আজ থেকে 10 দিন আগে হঠাৎ করে বলা হলো যে ইউনাইটেড থেকে যে ওই আম্মুর ইন্টেস্টাইন ব্লক টক হয়ে গিয়েছে, সো হসপিটাল থেকে আর কিছু করার নেই। মানে হঠাৎ করে এরকম একটা প্যানিক সৃষ্টি করার কথা শুনে কীরকম লাগে, মানে আমার তো হঠাৎ করে মনে হচ্ছিল যে একদম নিচের থেকে মাটি চলে গেছে, খুব অস্থির লাগলো। তারপর আমার ওখানে একজন রিলেটিভ আছেন, ভেরি সিনিয়র ডক্টর, তাকে যদিও সে এই ফিল্ডের না, আমার তো হার্টের অসুবিধা, মানে বাট তাকে নিয়ে রেলেভেন্ট ডক্টর, তারপরে ইন্টেস্টাইনাল ডক্টর, এই সেই তাদের সবার সাথে অনেক রকম ডিটেলস আলাপ টালাপ করে তারপরে অন্য হসপিটালেরও একজন অনেক সিনিয়র প্রফেসরের সাথে কথা বলানো হলো, বিকজ ইজ অ্যান এক্সপার্ট উইথ ইন্টেস্টাইনাল ইস্যুস। দেন ফাইনালি কিছু সলিউশনের রাস্তা বের করা হলো, যেটা কিন্তু করাতে আলহামদুলিল্লাহ আম্মু রিকভার করলো এবং আম্মুকে কিন্তু ফাইনালি এইচডিউতে আনা হলো। So, but the hospital was pretty much willing to give up. So, if I didn't give, if I was of the mind to give up and my brother, তাহলে কিন্তু that was the end of the story. But we didn't want to give up. কারণ আমার কাছে মনে হচ্ছে যে heart is working okay now after the stenting and everything. অন্যান্য কিছু প্যারামিটার্স ঠিক নাই, একটু ইনফেকশনস আছে, ব্লাড সুগার ফ্লাকচুয়েট করছে, ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করছে, বাট দ্য হার্ট ইজ পাম্পিং মোর অর লেস ওকে। তো ওগুলো আস্তে আস্তে সব নানান রকম ওষুধ টষুধ দিয়ে কারেকশনস হচ্ছে। তো ইন্টেস্টাইন ব্লকড, এটার কারণে তো আ পারসন ক্যানট
মানে তার লাইফের বই আমরা ক্লোজ করে দিতে পারি না জাস্ট বিকজ ইন্টারেস্টাইন ক্লিন করা যাচ্ছে না, তাই না? মানে হাউ ক্যান দ্যাট বি? তো কী বলবো, মানে অনেক ট্রমেটিক একটা এক্সপিরিয়েন্স হলো। তারপরে যেটাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ এটা ঠিকঠাক একটা রিকাভারি হলো। আল্লাহর কাছে কোটি কোটি শকর। বিগ থ্যাঙ্কস টু মেনি অফ দ্য ডক্টরস হু টুক দ্যাট ইনিশিয়েটিভ। বাট হ্যাঁ, কেউ কেউ ডক্টরদের মধ্যেও আবার বলছে যে হ্যাঁ, কোনো কোনো মানে অনেক সময় অনেক সিনিয়ররা আসলে এত ওভারওয়ার্কড হয়ে যায় যে অনেক ডিপে গিয়ে মেবি তাদের হয়তো অতটা ভালো মাথা কাজ করে না, এবং কখনো কখনো দেখা যায় যে একটু অ্যাব্রাপ্ট ডিসিশন নিয়ে ফেলে অথবা একটু বেশি আর্লি গিভ আপ করে দেয়। তো যাই হোক, আল্লাহর কাছে কোটি কোটি শকর যে আমার রিলেটিভ, আমি, আমার ভাই, আহ, অন্য অন্য হসপিটালের ভেরি সিনিয়র প্রফেসর সবাই মিলে কথা বলে অন্যদেরকে ইনভলভ করে দেন উই ওয়ার এবল টু কাম আপ উইথ আ ওয়ে আউট। তো তারপরে এই যে আম্মু ছিল এইচডিউতে দুদিন। গতকাল আম্মুকেও ক্যাবিনে নেওয়ার কথা। ইনফ্যাক্ট আমার বাবা মা দুজনে কাছাকাছি ছিল এইচডিউতে। অ্যান্ড আম্মু বেশ উৎফুল্ল মাইন্ডে যে তাকে ক্যাবিনে নেওয়া হচ্ছে, সাপোর্টের অনেক জিনিসপাতি যন্ত্রপাতি লাগানো নেই। তো আই ডোন্ট নো ওয়েদার ইট ওয়াজ এ ভেরি ওয়াইজ ডিসিশন। এত মানে বলা হয়েছিল যে 3-4 দিন এইচডিউতে অবজারভেশনে থাকবে, তারপর ক্যাবিনে নেওয়া হবে। সো হঠাৎ করে আবার ডিসিশন হলো যে না, তাকে ক্যাবিনে শিফট করে দেওয়া হবে। আই ডোন্ট সামটাইমস আন্ডারস্ট্যান্ড যে ডিসিশনগুলো কি মানে রাইট টাইমে নেওয়া হচ্ছে নাকি একটু প্রিমেচিওর হয়ে যাচ্ছে। কারণ হঠাৎ করে আম্মুর কালকে আবার হার্ট অ্যাটাক হয়ে গেল। মাই গড! এটা যে কত বড় একটা প্যানিকের সিচুয়েশন ছিল বলার মতো না। ভেরি লাকি যে আম্মুকে তখনও ক্যাবিনে নেওয়া হয়নি। এইচডিউতে থাকা অবস্থাতেই বুকে ব্যথা শুরু হলো। আমি ছিলাম ওখানে। নার্সকে ডাকলাম, ডক্টরকে ডাকলাম, তারা এসে তাড়াতাড়ি ইসিজি করলো। ইসিজি করে দেখা গেল যে হার্টের প্যাটার্ন খুব এরাটিক হয়ে গেছে। ইমিডিয়েটলি লাকিলি মানে সিনিয়র ডক্টরস were there, তাদের সাথে কনসাল্ট করা হলো, অ্যান্ড they immediately said we should go for an angiogram, and then within মানে আম্মুর বুকে ব্যথা ওঠার আল্লাহর কাছে কোটি কোটি শকর 16-17 মিনিটের মধ্যে she was in the operation theater, এনজিওগ্রাম শুরু হয়ে গেল। কি বলবো, দেখা গেল যে ওই যে স্টেন্টিং যেখানে হয়েছে, সেই স্টেন্টিংটা যেখানে শেষ হয়ে গেছে তারপরে যে ভেইনটুকু আছে, মানে স্টেন্টিংটা করার সময় যেই ডিপোজিট, যে ডেব্রিজ যেগুলো সরানো হয়েছে, নক আউট করে সেখানে রাস্তা ক্লিয়ার করা হয়েছে, এগুলো আর একটু ফার্দার ডাউন মানে যতটা গুঁড়ো গুঁড়ো হয়ে এটা ব্লাডের সাথে ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা ইউরিন সাথে, সেটা হয়নি। এবং এটা অনেকটা ওই নদীতে চর পড়ার মতো আর কি, যেখানেই ভেইন মোড় নেয়, আর্টারিজ মোড় নেয়, সেখানে একটু ব্লাড ফ্লোটা স্লো হয়ে যায়, এবং যদি সেডিমেন্ট হেভি থাকে, ডিপোজিটস হেভি থাকে, ওই জায়গাগুলোতে যে আমার ডিপোজিট হয়ে যায়। তো মানে কী বলবো, মানে এটা খুব রেয়ার হয়, বাট হয়। অ্যান্ড এরকম একটা হলো আমার সাথে, এবং সেই জন্য ওখানে একটা ক্লট হয়ে গেল। ক্লট হয়ে যাওয়াতে আমি মোটামুটি ইনস্ট্যান্ট একটা হার্ট অ্যাটাক, সেকেন্ড একটা হার্ট অ্যাটাকের মতো হয়ে গেল। এবং আমাদের সেটা ক্লিন আপ করা হলো, পুরো ব্লাড ভেসেল ক্লিন আপ করা হলো, এবং তারপরে অনেক কষ্টে আলহামদুলিল্লাহ আম্মুকে রিভাইভ করিয়ে আবার এখন সিসিউতে ফেরত, ব্যাক টু সিসিউ। আজকে দেখে আসলাম, আছে একেবারে মানে আগের সিসিউতে যতটা খারাপ অবস্থায় ছিল, মানে দুই সাইডে শুধু মেশিনস লাগানো, ওরকম না, বাট স্টিল মানে ইটস নট আ, মানে ভালো তো লাগে না দেখে এরকম। তো চলছে, এই হলো অবস্থা। তো আমি জাস্ট সবসময় আমার মানে অডিয়েন্স যারা আপনারা থাকেন, ইউ রিয়েলি শো আ লট অফ লাভ অ্যান্ড ইউ রিয়েলি ডু শো আ লট অফ অ্যাফেকশন অ্যান্ড রেসপেক্ট ফর মি। দেয়ারফোর আপনাদের সবার সাথে কথা বলতে ভালো লাগে। আই ফিল ভেরি হ্যাপি শেয়ারিং মাই থটস উইথ ইউ অল। সো মানে আমার মনে হয় না যে আমি অন্য কারোর সাথে কথা বলছি। আমার কাছে মনে হয় যে আমার যথেষ্ট আপন মানুষজন আমার আশেপাশেই এখানে বসা আছে, তাদের সাথেই কথা বলছি, এরকম একটা ফিল হয়। তো বিকজ আপনারা অনেকে ইন্টারাক্ট করেন, রিপ্লাই করেন, আনসার দেন, মানে ওয়ান মেসেজেস করেন, দ্যাটস আ ভেরি গুড ফিলিং। অনেক স্ট্রেংথ পাই, এনকারেজমেন্ট পাই সেটা থেকে।
সেই জন্য সবার সাথে বর্তমান সিচুয়েশনটা কী আছে এটা মোরলেস শেয়ার করলাম। এটা নিয়েই গত কয়েকদিন নিয়ে আসলে খুব মানে একটা মেন্টাল ব্যস্ততা যাচ্ছে। সো আর এর মধ্যে কিছু ট্রেনিং তো শুরু হয়ে গেছে। শিলচর গ্রুপের একটা বড় ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে ট্রেনিং স্টার্ট হয়েছে। তো ওটা আর এটার সাথে মিলালাম না। ট্রেনিং দিয়ে আমি হয়তো এই ভিডিওটা শেষ করেই আরেকটা ভিডিও করবো। মেবি দুটো ভিডিওই আমি একই সাথে মানে আপলোড করে দিব। সো ডিফারেন্ট সাবজেক্ট যেহেতু সেজন্য হয়তো আমি দুটো আলাদা আলাদা ভিডিও করছি। So thank you for staying with me all this time, and it was nice sharing my thoughts with you. Whatever you think after listening to me, please share your thoughts as well. And always my love for all of my audience, my followers and friends and well wishes. Thank you. Thank you for staying with me. Of course, আমার বাবা মার জন্য দোয়া করবেন। I don't know what's going on. It's getting a bit too much. দোয়া করবেন।